হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট মেনর, লেখিকা ডায়না এমব্রোস লাকি, পর্ব 2, কণ্ঠে আরবি। মীর জাফর শন তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল, তোমার নাম কি? মায়া মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করল, আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন? অনেকক্ষণ সময়। কিন্তু কেন? শিকার করতেন। শিকার করলেন? করার আগেই তো তুমি চলে আসলে। আপনি বাঁশির সুরের শব্দ শোনেননি? মীর অর্শের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল। মায়ার দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে আমার জানা মতো কেউ আসে না। যদিও কেউ এসে থাকে তবে তারা সাহসী, আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন। আমি জঙ্গলের ভেতরে অনেকটা সময় ছিলাম, কিন্তু কোনো বাঁশির সুরের শব্দ পাইনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, ভুল কিছু শুনেছ। মায়া মীরের রেশ টেনে বলল, হয়তো তাই হবে। আমি ভুল শুনেছি, কিন্তু আপনি কোথায় যাবেন? দেখছি কোথায় যাওয়া যায়। আপনি মুখোশ পরে কেন আছেন? শুনেছি আলিমনগর গ্রামটা সুবিধের নয়, কোথায় কখনকার নজরে পড়ে যায় বলা যায় না, বলে চাপা স্বরে হাসল মীর। মায়া তার অশ্বের লাগাম টেনে চৌধুরী নিবাসের উদ্দেশ্যে চলে যায়। মীর তার পেছন পেছন গেল। মায়া বুঝতে পারল মীর তাকে অনুসরণ করছে। মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে। বাড়ি পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগাম ধরণীতে নেমে এসেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে অশ্ব থেকে নেমে দাঁড়ায় মায়া। পেছন ঘুরে দেখল মীরও তার পেছন পেছন বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতর অবধি চলে এসেছে। এদিকে মায়া আমজাদ চৌধুরী ভয়ে দৌড়ে ঘরের ভেতর চলে যায়। ঘরের ভেতর প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মীর দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলে, এই মেয়ে, আমাকে ফেলে চলে এলে কেন? তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই, একটা ধন্যবাদও দিলে না। মায়া ভ্রু কুঁচকে বলল, একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়িতে এবং এমনকি আমার ঘরের ভেতর অবধি চলে এসেছেন? তো একটা ধন্যবাদেরও অনেক মূল্য, আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়েই চলে এসেছো। অপেক্ষা করো, তোমার বাড়ির বড়দেরকে ডেকে জিজ্ঞেস করছি, তারা তোমার সঠিক শিক্ষা কেন দিল না? মায়া কিছুটা রেগে বলল, আপনি দেখছি ভারী বেয়াদব। মীর এবার হাস্যকর কণ্ঠে বলল, তোমারই বা এটা কেমন আদব আমাকে বেয়াদব বলছো? মায়ার ঠোঁট কেঁপে উঠল। মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করে। মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মায়া মীরের কাছে ঘেঁষে হাত জোর করে বলল, আপনি আমার বাড়ির লোকজনদের ডাকবেন না? আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি। এবার আপনি এখান থেকে চলে যান। মায়ার মিনতির আগেই দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম, তার দাদি জয়ন্তন বেগম, তার চাচি শাহানারা এবং তার মেয়ে তৃষা। মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি ও অনুচারীগণ হাজির হয়। শালুক তার মাথার কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায়। মীর শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলে, সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মীর। আমাদের লোক তোকে স্টেশনে নিতে অবধি গিয়েছিল, কিন্তু তোকে পেল না। কোথায় ছিলি সারাদিন? মীর জবাব দিল, আমি আজকে সকালে পৌঁছেছি এখানে, কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে। আলিমনগর আসলেই আমি শিকার করেই থাকি, তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম। কিন্তু তুমি জানো ছোটো মা, সেখানে আমার সাথে এক নাগিনীর দেখা হয়। জয়ন্তন বেগম মীরের রেশ টেনে বলল, নাগিন? তোরা ছবল দেয় নাই মীর? মীর জয়ন্তন এর রেশ টেনে বলল, না দাদি, আমাকে ছবল দেওয়া কি এত সহজ? বলে মীর হাসল।
উপস্থিত হলো রাফিদ চৌধুরী। রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে। এসব দৃশ্য দেখে মায়া হাঁ হয়ে রইল। মীর তাদের পরিচিত, কোনোভাবে বুঝতে পারল না তাকে বোকা বানিয়েছে। বলতে পারতো আমি চৌধুরী বাড়ি এসেছি, তাহলে এত বিব্রত হতো না। মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল, কিন্তু বহিঃপ্রকাশ করল না। সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষে হওয়ার পর শালুক বলল, এবার তা মুখোশটা খোল। চোখ মুখ কীরকম লাল হয়ে গেছে। মীর তখন পাগড়ির আঁচল দিয়ে ঢাকা মুখটা সবার সামনে প্রদর্শন করে। মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল। তার ফর্সা গলার ঠিক পাশে একটা দিল, যেটা নজর কাড়ে মায়ার। রাফিদ মায়াকে নিজের কাছে টেনে নিয়ে বলল, মীর, এ হচ্ছে আমাদের ছোট মায়া। মীর মায়ার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আসসালামু আলাইকুম আপু, আমি এই বাড়ির নতুন অতিথি। মায়া নিঃশব্দে গালি দিল অসভ্য। শালুক বলল, চল বাবা, তোকে খেতে দিই বলে মীরকে নিয়ে সবাই খাওয়ার ঘরে চলে যায়। মায়া দু কোমরে হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, এই বাড়ির মেয়ে আমি, সারাদিন আমিও না খেয়েছিলাম, আমাকেও ডাকা উচিত ছিল। তার পাশ থেকে শেফালি বলল, ম্যাম সাহেব, আমি আপনার লগে একই মত, কিন্তু হে তো থাইল্যান্ডের অতিথি, তে গুরুত্ব বেশি। মায়া বলল, মানে কেউ? আমি তো ভাবছি আমার কোন আত্মীয়দের মধ্যে কেউ। তেমনই ম্যাম সাহেব, উনি হচ্ছে থমাস শনের ছেলে। মীর স্যারের বাবা থাইল্যান্ডের নাগরিক, কিন্তু তার মা ছিলেন বাঙালি, আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন। উনি অনেক আগেই মারা যান। তুই এত কিছু কিভাবে জানলি? মায়া আশ্চর্য হলো। শেফালি ফিসফিস করে বলল, আপনি তো অনেক দিন বিদেশে আছিলেন, আর আমি তারও অনেক আগে থেকে আপনাকে বাড়িতে কাম করি, সব জানি আমি। আমি যা জানি তা আপনিও জানেন না, কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি স্যারের বাপ ভালো বন্ধু, এটাও সত্য। মায়া কিছু বলল না। শেফালি হেসে বলল, যাই বলেন না কেন, বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর। মায়া মুখে মলিন হাসি আনল। শেফালি তার হাসি লক্ষ্য করে বলল, হাসে লাভ নাই, উনি কিন্তু আপনারে বইনি ডাকছে বলে খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি। দিন ফুরিয়ে রাতের আঁধার নেমে আসে ধরণীতে। রাত ঠিক 12টা। ঘড়ির কাঁটা যেন ঠিক 12টা এসে বিচ্ছে। এজন্য থমকে যাওয়া একটি প্রহর। নীরব শুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ্য তারারা আকাশে জড়ো হয়েছে। ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝখানে সীমাবদ্ধ। চাঁদের আলো কখনো প্রকৃতিকে ঝলমলিয়ে উঠছে, কখনো আবার মৃদু মেঘে ঢেকে যাচ্ছে। চাঁদের এক খণ্ডিত আলো ধরে জানলার পাশে বসে আছে মায়া। আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছে। মিনিট 20 হয় সবাই ঘুমের জন্য যে যার ঘরে চলে গিয়েছে। আজ বাড়িতে আমজাদ চৌধুরী উপস্থিত নেই। উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে, তারা আজ আর ফিরবেন না। তৃষা তাকের বইগুলো গোছাতে গোছাতে মায়াকে বলল, মীর কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। মায়া কোনো প্রত্যুত্তর করছে না, সে জানলা থেকে তাকিয়ে আছে বাইরে। তৃষা দেখলো মায়ের কোনো হুঁশ নেই। সে মায়ের সামনে গিয়ে কিন্তু সে ধরে নিল, আমি কি বলেছি মীর এখানে না? মায়া বলল, জানিস আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম। তারপর? মায়া পায়চারি করতে করতে বলল, তখন আমি একটা বাঁশির সুর শুনতে পাই। আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই, আর সেখানে আমি মীরকে দেখতে পাই। কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল, বাঁশি ছিল না। তবে আমি কি ভুল শুনেছিলাম? তৃষা বলল, তুই আবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস? আমি সত্যি বলছি তৃষা, তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না। ধরে নিলাম তুই সত্যি বলছিস। তো বাঁশিটা কে বাজাচ্ছিল? মা চুপসে গেল। সে বসে পড়ে খাটের উপর। তৃষা হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল। বলল, তুই কি দাদুর সাথে ঘুমাবি? মায়ের গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে। না, আজ তোর সাথে ঘুমাবো। তৃষা শুয়ে শুয়ে বুকের উপর বই রেখে পড়ছে। মায়া কিছুক্ষণ পায়চারি করলে বলল, তুই থাক, আমি মীরের ঘর থেকে আসছি। আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে।
আমি নিশ্চিত ওই বাঁশিটা বাজিয়েছে, বলে তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে মীরের ঘরের উদ্দেশ্যে রওনা হলো। দোতলার পূব পাশে মীরের ঘর, একদম পূব পাশে মীরের ঘর। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির সমস্ত বাল্ব নেবানো থাকলেও কিছু মশাল জ্বলছে ঝাড়বাতি, যার জন্য চারিদিক মৃদু আলো ছড়িয়ে আছে। মায়া মীরের ঘরের দিকে যেতে পেছন থেকে মায়া ডাকটি ভেসে আসে। মায়া আঁতকে উঠল, পা স্থির হয়ে গেল। ধীর স্থিরভাবে পেছনে ঘুরে দেখল জয়ন্তন বেগম দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে সে, দেখেই বোঝা যাচ্ছে। মায়া এখন কি জবাব দেবে? মীরের ঘরের দিকে কেন যাচ্ছে, তাও এত রাতে? তুই এত রাতে এখানে কি করস? মায়া তোতলাতে জবাব দিল, শুধু তোমারই জন্য। আমি জানি আমি এত রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে। জয়ন্তন বলল, হইছে, আমার লগে নাটক করতে হইব না। আমি তোর ঘরে যাইতে আইসছিলাম। এইটা কখনের লাগে যে তুই তৃষার লগে ঘুমা। আজ তুই তৃষার লগে ঘুমা। আমার শাহানার লগে কাম আছে, একটা বিষয় হিসাব নিকাশ বাকি আছে। মায়া বলল, আচ্ছা তুমি যাও, ঘুমিয়ে পড়ো। বাইরে হাঁটাচলা করিস না, দিনকাল ভালো না। তোর বাপে বাড়িতে নাই, যা ঘরে যা, বলে জয়ন্তন তার ঘরের দিকে চলে যায়। মায়া উঁকি মেরে দেখলো জয়ন্তন চলে গেছে। এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটল। মায়া স্থির হয়ে দাঁড়ায় মীরের ঘরের সামনে। ঘরের দরজা খোলা ছিল। মায়া ভাবল মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে। সতর্কতার সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের কিছু বাল্ব নিভে রাখা, যার ফলে আবছা আলোয় বিচ্ছিন্ন হয়ে আছে ঘরটি, কিন্তু মীর কোথাও নেই। মায়া অবাক হলো। অতিথি ঘর বেশ বড়সড়। ঘরের ভেতর আরও একটি ঘর আছে, সচরাচর ঘরটি কেউ ব্যবহার করে না। মায়া সে ঘরের দিকে গেল। সেই ঘরেরও কিছু বাল্ব নেভানো। চৌধুরী নিবাসের তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল, অতিথি ঘরের ভেতরের ঘরটি কেউ ব্যবহার করে না। এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য। কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না। তবে সে এখানে কী করছে? এখানে সচক্ষে দেখেনি মীর ঘরে, কিন্তু সে ধরে নিয়েছে মীর এখানে। সুইচ চেপে বাল্ব জ্বালাতে চাইল, কিন্তু আলো জ্বলল না। কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া। ঠিক তখনই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ ভেসে আসলো। মায়া আশ্চর্য হলো। পিছন ঘুরে দেখলো মীরা একটা পাথরের সাথে ছুরি ধার দিচ্ছে। পরনে স্যান্ডো গেঞ্জি তার। মায়ার থেকে ঘুরে বসা। মায়া মীরের উদ্দেশ্যে বলল, আমি আগেই জানতাম আপনি সুবিধার না, এখন ছুরি ধার দিচ্ছেন। মীর মায়ার দিকে ঘুরতে ছুরিটা হাত থেকে পড়ে মায়ার পায়ের কাছে চলে যায়। মীর কিছু বলল না। মায়া পুনরায় বলল, চুপ আছেন যে, কী করছিলেন এখানে? মীর ছুরিটা মেঝে থেকে তুলে বলল, দেখছো না ছুরি ধার দিচ্ছি? তা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কিসের জন্য? ছুরি দিয়ে কি করে জানা নেই তোমার? বলে মীর তার শোয়ার ঘরের দিকে চলে যায়। গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেলল। এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। মায়া তার পেছনে দাঁড়িয়ে। সে বলল, আপনি শহর থেকে এসেছেন, তবে অশোক কোথায় পেলেন? স্টেশনে একজনের থেকে কিনে এনেছি। জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন। এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না। সেটা তোমার ব্যর্থতা। বলে মীর বিছানায় বসে ছুরিটা হাতে নেয়। এরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল। কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, বলুন না, ওটা নিয়ে কি করবেন? মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ের গলায় ছুরিটা ধরে বলল, তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম। জঙ্গলে আমাকে দেখে ফেলেছিলে না? যদি সেটা সবাইকে বলে দাও না, তবে আমার সমস্যা হবে। তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি। মীরের এরকম আচরণে মায়া ভীষণ হয়ে পড়ল। চোখ জলে টলমল করতে শুরু করলো। মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মসৃণভাবে হেসে উঠল।
হাসতে হাসতে বলল, ভয় পেয়েছ? আরে বোকা মেয়ে, ছুরিটা ভালো করে দেখো, এটা ফল কাটার ছুরি। ধার ছিল না তাই ধার দিলাম। ছোট মা তখন আমাকে ফল দিয়ে গিয়েছে, কিন্তু ছুরি দিতে হয়তো ভুলে গেছে। মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীর বলল, জঙ্গলে আমি শিকারের জন্য গিয়েছিলাম, অন্য কোনো কারণ ছিল না। আর বাঁশির সুর ওটা হয়তো ভুলেই শুনে থাকবে। মায়া বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আপনার জন্য এখানে এসেছি, এটা অন্য কাউকে বলার দরকার নেই। বলে মায়া চলে যেতেই মীর বলল, পায়ের ব্যথা কমেছে? মায়া থমকে দাঁড়িয়ে বলল, হাঁটতে পারছি। এরপর চলে যায়। মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে তার মনে হয় মীরের ঘরে এক্ষুনি কেউ গেল। এরপর দরজা লাগিয়ে দিল। মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল, চোখ তুলে তাকায় দেওয়াল ঘড়ির দিকে। রাত ঠিক 1টা ছুঁই ছুঁই। সে আবার মীরের ঘরের সামনে গেল, কিন্তু এবার দরজা বন্ধ। চোখ পড়ে পাশের জানলার দিকে। সেখানের দিকে জানলা ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেলে দেখল রাফিদ মীরের কাছে বসে আছে। রাফিদ বিছানায়, মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে আছে, কিছু বলছে। রাফিদ মীরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে, কিন্তু মায়া স্পষ্টভাবে শুনতে পাচ্ছে না। মীর কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারো গলা কাটার মতো ইশারা করে কিছু বলল। মায়াকে এমন দৃশ্য নাড়ালো। মায়া তাৎক্ষণিক কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায়। মীর এবারও তার সাথে মিথ্যা বলেছে। বিষয়টা মায়ের মোটেও ভালো লাগেনি। তার উপর রাফিদ মীরের সাথে তারা কিছু গোপন কিছু করার চেষ্টা করছে। এসব চেতনার জন্য যেন মায়া দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। নির্জন নিহারিকা রাত কেটে ভোরের কৃষ্ণ আলো ফুটে ওঠে। ভোর 6টার দিকে ঘুম থেকে উঠে যায় শালুক, তার সাথে সাহানারা। তারা হাতামুখ ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয়। রান্নাঘরে আগে থেকে উপস্থিত ছিল শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছে। চুলায় বসানো দুধ, শেফালি সেদিকে খেয়াল নেই। দুধ উতলে পড়তে শুরু করে, তখন এসে হাজির হয় শালুক চুলার আঁচ কমিয়ে দেয়। শেফালি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দুধের কথা খেয়াল আসিল না, বকবেন না, আমি নাস্তা অহনি বানাই দিতেছি। শালুক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল, কাজ করার ইচ্ছা থাকলে করার মতো করিস। আর ওই রহিমা কোথায়? ও কাজে আসছে না কেন? বাড়িতে মেহমান আছে। এটা কোনো দু পয়সাওয়ালা বাড়ি নয়। প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে, তাদের আপ্যায়ন করতে হয়। এত কাজ তো তোর একার পক্ষে করা সম্ভব না। শেফালি প্রত্যুত্তর করে, মালকিন, রহিমা খালার শরীরটা ভালো না, শুনছি ওনার একটা রোগ ধরা পড়ছে, হের লাইগে কামে আয় না। সাহানারা বলল, সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি। ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই। যা, তুই গিয়ে খবর দিয়ে আয়। বলবি সে যদি কাজ করতে না পারে তবে তার মেয়েকে পাঠায় যেন, নয় গত মাসের বেতনও পাবে না। শেফালি মাথা আওড়ালো, আচ্ছা। এরপর রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সাহানারা শালুককে লক্ষ্য করে বলল, আপা, তুমি চিন্তা করো না, আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি। এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখল মীর। শেফালিকে কীভাবে কথা শোনালো শালুক, মীরের খারাপ লাগলো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মীর গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল। কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মীর। গাড়ি থামিয়ে দিল। শেফালি মীরকে দেখে বলল, বাবু আপনি এখানে? তুই গাড়িতে ওঠ বলছি। শেফালি ইতস্তত বোধ করল। না বাবু, বড় মালকিন জানতে পারলে আমায় আস্ত রাখবে না। আরে উঠতে বলছি, ওঠ। মীর এক ধমকের সুরে শেফালিকে গাড়িতে উঠে বসে। এরপর মীর গাড়ি স্টার্ট করে। মীর বলল, রহিমা খালার বাড়ি কোথায়? সোজা গেলে ডান দিকের পাশের রাস্তা। রহিমা খালার কি হয়েছে? একটা অসুখ, যে অসুখের চিকিৎসা নেই। কি বলছিস? হ বাবু, আগে একটু সুস্থ আসছিল, কিন্তু এখন বেশি অসুস্থ।
ঠিক কিছুক্ষণের মধ্যে রহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা। শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায়, মিহিরও নামলো। শেফালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করল, আচ্ছা আপনি আমার লগে আইসেন কেন? পরে দেখবি, আগে চল। কাঁচা বাড়ির মাটির ঘর, চারপাশে বাঁশের বেড়া, দেয়াল মাটি দিয়ে লেপা, অনেক জায়গায় ফেটে গেছে। ছাউনিতে খড় বা কখনো টিন। খড় থাকলে বর্ষায় ফোঁটা ফোঁটা পানি পড়ে ঘরে ঢোকে। মেঝে খালি মাটি, মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয়, তাই ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে ভাব লেগেই থাকে। রহিমার ঘরের ভেতর খুব বেশি আসবাবপত্র নেই। বারান্দায় একটা মাচা, ঘরের ভেতর কাঠের চৌকি, ঘরের এক কোণে মাটির হাঁড়ি পাতিল সাজানো, একটা লণ্ঠন ঝুলছে। দিনে জানলার ফাঁক দিয়ে আলো আসে, জানলার মধ্যে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট ফাঁকা। ঘরের সামনে উঠোনের মাঝে গরুর ঘর, এক পাশে কলসির সারি, উঠোনের এক পাশে তুলে রাখা আছে কাঁসার থালাবাটি, কোথাও শুকাতে দেওয়া আছে ধান এবং শাক পাতা। ঘরের সামনে একটা কুঁড়ে ঘরের বারান্দা, যেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয়। সব মিলিয়ে একেবারে সাধারণ, কষ্টভরা অথচ ঘরোয়া উষ্ণতার টান আছে এমন এক সেকেলে নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে। মীর প্রথমবার এরকম বাড়ি দেখছে, তার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। থাইল্যান্ডে এরকম বাড়িঘর নেই। আলিমনগর আসলেও কখনো চারপাশটা সে ঘুরে দেখেনি। আজ এরকম একটা পরিবেশ দেখে অবাক হলো মীর। শেফালি ঘরের ভেতর, রহিমা খালা খাটের উপর শুয়ে আছে। শেফালি বলল, খালা তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না? যদি না যাও তাহলে তোমার মেয়েরে পাঠাও, নয় গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না। আর যদি কখনো কাজ নাই করো তাও আমারে কইয়া দাও। রিমা কাশতে কাশতে উঠে বসে, জীর্ণ শীর্ণ শরীর, গায়ের রং কালো, বয়স মাত্র ৪৫, কিন্তু রোগের জন্য কাবু হয়ে গিয়েছে সে। রহিমা ধীর স্থির হয়ে বলল, বেতনের টাকা না দিলে চলমু কেমনে, ওষুধ কিনবো কেমনে? তা কি আমি জানি? অহনকাও কি করবা, আমার আবার তাড়াতাড়ি যাইতে হইব, অনেক কাজ আছে। রহিমা চোখের জল ফেলে বলল, আমার যে অবস্থা, আর কামে যাইবে না, মালকিনরে বইলা দিস। শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয়। মীর এতক্ষণ সব শুনছিল। সে শেফালিকে বলল, শোন আমি কিছু টাকা দিচ্ছি, খালাকে দে। বলে মীর কিছু টাকা শেফালিকে দেয়। শেফালি টাকাগুলো রহিমা খালার দিকে এগিয়ে দিয়ে বলল, জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমার দেশে, এটা রাহো। রহিমা টাকা নিল। শেফালি ঘর থেকে বেরিয়ে আসতে পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, শেফালি আপা টাকাটা নিয়ে যান, গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আর আমি আগামীকাল থেকে কাজে আসবো। বলা শেষে ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো। মীর দেখলো এবং শুনলো। শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত দেয়। মীর শুধু হাতটা দেখল। মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর খানিকটা চুপ থেকে বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করলো, শেফালিকে জিজ্ঞেস করলো, রহিমা খালার মেয়ের অনেক দেমাগ, আচ্ছা ওর বাবা কোথায়? শেফালি বলল, গায়েব হয়ে গিয়েছে। মানে? মীর একটু বিচলিত হলো। বাবু অনেক আগে শুনছি ওনারে কেউ মাইরা ফেলাইছে। একদিন রাতে কিছু লোক আইসা রহিমার খালার স্বামীর ডাইক্কা নেয়। লোকগুলো কারা তা খালা জানতেন না। সেই রাতে আর খালু বাড়ি ফেরে নাই। পরের দিন সকালে দেহে ওনার লাশ বাড়ির উঠানে পড়ে আছে। মীর হঠাৎ গাড়ি থামিয়ে দিল। শেফালি অশ্রুসিক্ত নয়নে বলল, খালা কয় শেষ ভাত কয়টাও খালু খাইতে পারে নাই, কিন্তু ওনাকে কে খুন করবে? সাদামাটা জীবন ছিল, ওনার তো কোনো শত্রুও ছিল না। জানি না বাবু। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশাল চৌধুরী নিবাসের আঙিনায়। শিশির ভেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে পাখিদের কিচিরমিচির আর কুয়াশা ভেদ করে আসা সূর্যের কোমল আলো আঙিনার লাল ইটের মেঝেতে পুরো এক অদ্ভুত সোনালি আভা ছড়াচ্ছে। বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে। দরজার
কপাটে কড়া নাড়ার শব্দ যেন সকালের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে। দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে। বারান্দার লোহার রেলিংয়ের শিশিরের ভেজা মানিক জোড়ার পায়রা বসে ডানার আলো মেখে নিচ্ছে। আঙিনার একপাশে শান বাঁধানো পুকুর, তার জলে সকালের প্রথম সূর্যরশ্মি পড়ে চিকচিক করছে। জল নাড়াচড়া করছে কচুরিপানার, মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠার তরঙ্গ। পুকুর ঘাটে কয়েকজন দাসী ঘোমটা টেনে জল তুলছে। তাদের কণ্ঠের সুরেলা আড্ডা ভেসে আসছে সকালের শান্ত আবহে। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে চুলায় কাঠ জ্বালানোর গন্ধ আর রান্নার প্রথম ধোঁয়া। পুরনো দেয়ালের ছায়া ভেদ করে নতুন দিনের প্রাণোজ্জ্বল ধীরে ধীরে জেগে উঠেছে। এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীন ঐতিহাসকেও সজীব করে তোলে। পুকুর পাড়ে বসে আছে মায়া। তৃষা শেষ সানে নেমে মুখ ধুচ্ছে। মীর সেখানে উপস্থিত হয়। কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে। মায়াকে একা বসে থাকতে দেখে মীরও পুকুর পাড়ে উপস্থিত হয়। মীরকে দেখে তৃষা বাড়ির ভেতরে চলে যায়। মীর কালো রঙের শার্ট এবং অ্যাশ রঙের প্যান্ট পরে আছে, হাতে একটা সোনালি রঙের ঘড়ি। মীর গিয়ে বসে মায়ার পাশে। মায়া মীরের থেকে মুখ সরিয়ে নেয়। মীর কিছুটা কোমল কণ্ঠে বলে, রূপসী বোনটি কোনো কারণে রাগ করে আছে নিশ্চয়, কিন্তু কী কারণে রাগ করে আছে বলা যাবে কি? মায়া বলল, আমি কারোর সাথে কথা বলতে চাই না, আপনার সাথে তো নয়, আর আপনি একটা মিথ্যাবাদী। তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারি? গতকাল আপনি আমার সাথে মিথ্যে বলেছেন। ওই ছুরিটিতে নিশ্চয়ই কিছু করেছেন, নয়তো করবেন, আর আমার সাথে মিথ্যা বললেন। মীর মায়ের দিকে ঝুঁকে বলল, তুমি নিশ্চয় ভুল কিছু ধারণা করছো। আমি যা বলেছি তাই সত্যি। আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দ নেই। তাহলে রাফিদ দাদা আপনার সাথে কী করছিল? মীর এবার ঠোঁট চুলকে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল, এবার জবাব দিল, ও তো রাতে আমার সাথেই ছিল, আর ও তখন ছুরিটা দেখে এটাই বলছিল, এটা বিছানায় কেন, গলা কেটে যাবে। তুমি নিশ্চয়ই এটা জানলা থেকে দেখেছ। মায়া মীরের দিকে ঘুরে বলল, আপনি কীভাবে জানলেন? তুমি ছোটবেলা থেকেই দুষ্টু, বয়স কম হয়নি, কিন্তু এখনও পাগলামও যায়নি তোমার। মায়া মলিন হেসে উঠল। মীর মায়ের হাসি দেখে বলল, তোমার কাউকে সন্দেহ করো না, আর কাউকে সন্দেহ করো না। তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া। মায়া অপ্রীতিকরভাবে বলল, কিন্তু মীর, আপনি জানেন আমার কেন যেন সবাইকে অদ্ভুত মনে হয়। কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায়, যাদের দেখছি তারা কেউ আমার আপন নয়। অসুখ মানে? মায়া ভ্রুকুঞ্চিত করল, মানে এটা তোমার একটা অসুখ। দীর্ঘ সময় ধরে তুমি পরিবার থেকে দূরে ছিলে। পরিবারের আদর সোহাগ কেমন হয় সেটা হয়তো তুমি ঠিকঠাকভাবে কখনো উপলব্ধি করনি। হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে। মায়া দৃষ্টি সরিয়ে ফেলল। মীরের রেশ টেনে বলল, আপনি ঠিকই বলেছেন, এখন ঠিক বলছো। কিছুক্ষণ পর আমার পেছনেই তুমি পড়বে। নীরব সময় কাটে পুকুর পাড়ে। কিছুক্ষণ সূর্যের আলো পুকুরের জলে পড়ে তার প্রতিফলন পড়ল মায়ের মুখে। মীর তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বই পড়তে ভালোবাসো? আমি গল্প পছন্দ করি, কিন্তু আপনি কিভাবে জানলেন? তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম, তখন অনেক বই দেখতে পাই। মায়া মীরের দিকে ঘুরে তার হাতের উপর হাত রেখে বেশ উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা, আপনি দি সাইলেন্ট ম্যানর বইটি পড়েছেন? মীর মায়ের হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। মায়া বুঝতে পেরে হাত সরিয়ে ফেলল। দুঃখিত, আমি বই পড়তে পছন্দ করি না। পাঠ্য বই তো বাবার ভয়ে পড়তাম, আর গল্প। মীর থামে। এটা একটি অসম্পূর্ণ বই, আমার অনেক পছন্দের, কিন্তু লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছে? লেখকই বা কোথায় হারিয়ে গেছে জানি না। জানেন, ওনার খোঁজ পর্যন্ত করেছিলাম, কিন্তু পাইনি। মায়া মুখটি হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল।
মীর দেখে বলল, তুমি কি বইটি নিয়ে চিন্তিত? মায়া নিরুত্তর। মীর হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আচ্ছা বইটি আমাকে দিও, আমিও পড়ে দেখব। সত্যি তো? মায়া মুখে উজ্জ্বল হাসি। বললাম না আমি মিথ্যা বলি না। কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না। তোমার জন্য একটা বই পড়াই যায়। বলে মীর পুকুর পাড় থেকে বাড়ির ভেতর চলে যায়। মায়া মায়া মীরের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর তৃষা মায়া আর মীরকে অনুসরণ করছিল। তৃষা মায়ার কাছে উপস্থিত হয়। কাছে ঘেঁষে বলল, তুই মীরের সাথে এত কি বলছিস? ও কিন্তু তোর খালাতো ভাই, মানে আমাদের বড় ভাইয়ের মতো। প্রেমে টেমে পড়ে যাস না, বিদেশি ছেলে, না জানি কত প্রেমিক আছে। মায়া বলল, তোর কি আমার পেছন লাগা ছাড়া কাজ নেই? আমি তাকে কেন ভালোবাসতে যাব? বলে পুকুর পাড় ছেড়ে চলে যায় ঘরের উদ্দেশ্যে। টেলিফোনে রিং বেজে উঠলে কলটি রিসিভ করে জয়ন্তন বেগম। তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে আছে। মা, কেমন আছো তোমরা? সকলে আমরা ভালোই আছি। তোর খবর নেই বাজান, তুই কই, কবে বাড়ি ফিরবি? বড্ড উতলা হন জয়ন্তন। মা, আমাদের ফিরতে আরও 2 দিন দেরি হবে, এটা বলতেই কল দিয়েছি। এরপর কলটি কেটে যায়। জয়ন্তন পুনরায় কল দিল। কলটি ওপার পাশ থেকে কেটে দেয় আমজাদ। জয়ন্তন খুব হতাশ হলো। এক পুত্রকে হারিয়েছে আজ 22 বছর। আমজাদ এবং এহসান ছিল তার চোখের মণি। 2 ভাই যেন 2 ভাইয়ের রক্ষা কবচ ছিল। এরপর হঠাৎ একদিন শোনা যায় এহসান চৌধুরী আর বেঁচে নেই। জয়ন্তন খুব ভেঙে পড়েছিলেন সেদিন। তারপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায়। শালুক আসে জয়ন্তনের কাছে, তাকে ভরসাসূচক হাতে স্পর্শ করে বলে, মা চলুন বসবেন। তারা সোফায় বসে শালুক জয়ন্তনকেও লক্ষ্য করে বলল, মা আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে, তার কিছুই হবে না। অন্যদিকে শহরের একটি বেসরকারি কৃষি ইনস্টিটিউটে অফিসে বসে আছেন থমাস, শন আর আমজাদ। কলটি তখন জয়ন্তন এর মুখের উপর কেটে দিয়েছে। বিষয়টি লক্ষ্য করেছে থমাস আমজাদকে প্রশ্ন করল, তুমি তোমার মায়ের মুখের উপর কলটি কেটে দিয়েছ, এটা কিন্তু ঠিক হয়নি। এখনই হয়তো বিদেশ থেকে কল আসবে, তাই কলটি কেটে দিয়েছি। থমাস বেশ গম্ভীর শ্বাসের হতাশায় নিমজ্জিত হয়ে বলল, তুমি খুবই ভাগ্যবান, তোমার মায়ের কল আসে। আফসোস, আজ বহু বছর আমার মায়ের কোনো কল আসে না। বলে থমাস বসা থেকে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ায়। তোমার মায়ের কল আসে, তুমি ভাগ্যবান। আফসোস, আমার মায়ের কল আসে না আজ বহু বছর। বাক্যটি আমজাদের আশেপাশে যেন ঘুরপাক খাচ্ছে। আমজাদ তখন তার বাড়ির নম্বরে দ্বিতীয়বার সংযোগ করার চেষ্টা করল। দ্বিতীয়বার টেলিফোন বেজে ওঠায় জয়ন্তন বেশ হকচকিয়ে গেল। শালুক বলল, আপনার ছেলেই হয়তো চলুন কলটি ধরুন। জয়ন্তন কলটি রিসিভ করে। ওপাশ থেকে আমজাদের মলিন কণ্ঠ ভেসে আসে একটি মধুর ডাক, মা, এই তো এখানে একজন গর্ভধারিণী জননী সুখ। জয়ন্তন জবাব দিলেন, বাপজান, কিছু হয়েছে তোর? ঠিক আছো বাবা? আমি ঠিক আছি মা। আমজাদ নিশ্চুপ হয়ে গেল। জয়ন্তনও চুপচাপ। আমজাদ হঠাৎ করে বলল, মা, আমি কিন্তু তোমায় সেই ছোটবেলার মতোই ভালোবাসি। কথাটি শুনে জয়ন্তন ফুঁফিয়ে কেঁদে উঠল। দৃশ্যটি দেখল শালুক, তার ঠোঁটের ফাঁকে হাসি। বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সুসম্পর্ক বউয়ের নাকি সহ্য হয় না, কিন্তু শালুক যেন তার উল্টো। তিনি সবসময় চান জয়ন্তন যেন মৃত্যুর শেষ সময় অবধি হাসি খুশি থাকেন। জয়ন্তন জবাব দিল, কাজ শেষ কইরা জলদি বাড়ি চইলা আসবা বাপজান। অপর প্রান্ত থেকে আমজাদ বলল, দোয়া রাইখো মা। জয়ন্তন কল কেটে দেয়। এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখল মীর দোতলা থেকে। দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে। জয়ন্তন তার ঘরে চলে যায়। মীর তখন উপর থেকে নিচে আসে। বৈঠকখানায় শালুক বসে আছে। এসে মীর খুব নতজানু হয়ে তার কোলে মাথা রেখে শোয়। শালুক একটু নির্বিকারে প্রশ্ন করল, মীর, শরীর খারাপ তোর? কি হয়েছে বাপ তোর?
ছোট মা, একটু শুতে দাও, ভালো লাগছে না, মায়ের কথা খুব মনে পড়ছে। শালুক মীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি কি তোর মায়ের মতো নয় মীর? থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, গর্ভধারিণী মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না আমি জানি। গর্ভধারিণী মায়ের স্পর্শে সন্তান সুস্থ হয়ে ওঠে, মায়ের গায়ের গন্ধ মন সতেজ করে তোলে। কিন্তু সে মা থাকতে কজন মূল্য বোঝে, হারিয়ে গেলে তখন খুঁজে। মীর বলল, আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় ছোট মা। মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে, ইচ্ছা করে দুনিয়া ছেড়ে চলে যায়। ও কথা বলতে নেই বাপ, আমি আছি তো। আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রেখেছি, ভবিষ্যতেও রাখবো। মীর কোল ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, সোনালি আলো গাঢ় সবুজ পাহাড়ের গায়ে ঝরে পড়েছে, ঠিক যেন কেউ আগুনের ছিটা ছড়িয়ে দিয়েছে বন জুড়ে। পাহাড়ের নিচে বিস্তৃত এক উপত্যকা, যেখানে কুয়াশা ভেসে বেড়ায় নরম চাদরের মতো। মাঝখানে নীরব এক নদী, তার তার জলে ভেসে সূর্যের শেষ রোশনি। চারপাশে শুধু ঝিকিঝিকি পোকার ডাক, আর দূরে কোথাও অচেনা পাখির ডানার শব্দ। উপত্যকার প্রান্তে আছে এক পুরনো কাঠের সেতু, যেটা পার হলে দেখা যায় এক অদ্ভুত শান্ত গ্রাম। ঘরগুলো কাঠ আর পাথরের তৈরি, ছাদের ধারে শুকনো ফুল ঝুলছে। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ, তার নিচে পাথরের আসন, যেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল। হ্রদের ওপারে দেখা যায় একটি প্রাসাদ, দূর থেকে যেন ধোঁয়ার মতো ভাসমান। জানলাগুলো সব বন্ধ, তবুও মনে হয় কেউ এক ফাতে তাকিয়ে আছে। বাতাসে ভেসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ। রাফিদ এবং মীর এমন একটি জায়গায় উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত। আমজাদ চৌধুরী বাড়ির বাহিরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে। ছোট্ট গ্রামটির কোনো বাসিন্দারা বেঁচে নেই, যদিও কেউ বেঁচে থাকে তবে তারা আর এখানে থাকে না। প্রতিটি ঘরই তালাবদ্ধ। গ্রামটির শেষে একটি নদ, নদের অপর প্রান্তে দাঁড়িয়ে পাহাড়টিতে পৌঁছাতে নদী পার হতে হবে। মীর দেখল নদীটি, জলগুলো বেশ নীলাকার, এখানে বাতাসে যেন মন মাতানো সুবাস পাওয়া যায়। মীর রাফিদকে লক্ষ্য করে বলল, ওদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে, ওটা কি? রাফিদ বলল, ওটা সম্ভবত কোনো রাজাদের নগর ছিল, সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত। আর শুধু শ্যাওলা এবং জলের আওতে প্রাসাদটি। কত বছর হয় এটি পরিত্যক্ত? রাফিদ বলল, আমি ঠিক বলতে পারবো না। মীর খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাসাদটির দিকে। নদের অপর প্রান্তে সূর্য নিজ দিগন্তে ঢলে পড়াতে স্পষ্ট দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনো জীবন্ত, ওখানকার প্রতিটি মানুষ জীবন্ত, তারা যেন এপারে তাকিয়ে আসছে সাহায্যের জন্য। মীর একধানে তাকিয়ে রইল। রাফিদ মীরকে ডাকলো, মীর শোনেনি, সে অন্য ধ্যানে মগ্ন। এরপর মীর রাফিদের শরীর স্পর্শ করে ডাকলো। মীর হুঁশে ফেরে। মীর রাফিদকে জিজ্ঞেস করে, আচ্ছা, প্রাসাদটি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ? এটার আবার কারণ কি? সময়ের নিয়মিত এটা। আর যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, পর আমাদের জমিদার বাড়িওটি এরকম পরিত্যক্ত হয়ে যাবে, নদের জলে ডুবে যাবে। এরপর ডুবুরিরা আমাদের রাখা স্বর্ণ মুদ্রা উত্তোলন করবে বলে রাফিদ নিঃশব্দে হাসল। মীর দীর্ঘশ্বাস ফেলল। মানুষ কেন এভাবে হারিয়ে যায়? কত রাজ্য প্রাচুর্য অর্জন করে, সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে, এরপর হঠাৎ করে সব কিছু ধুলোয় মাখা হয়ে পড়ে থাকে। সবাই মাটির নিচে মিশে যায়, থাকে শুধু তাদের স্মৃতি। মীর ঘুরে পুনরায় একবার প্রাসাদটির দিকে দেখে। ততক্ষণে সন্ধ্যা ছুঁই সময়ের আগমন ঘটে। রাফিদ বলল, কাঠের সেতুটি পার হতে রিস্ক হবে, আসার সময় তো এসেছি, জানি না এখন যেতে পারবো কিনা। তাড়াতাড়ি চলো, ওপারে আমাদের অশ্বব আছে। মীর বলল, চিন্তা করিস না, যেতে পারবো, চল। বলে ছোট গ্রামটির চূড়া থেকে যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখল মীর।
নীরব প্রাসাদটি যেন তাকে ডাকছে, কিন্তু নীরবেই, যার কোনো শব্দ নেই। তারা কাঠের সেতুটির কাছে উপস্থিত হয়। সেতুটির নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি, প্রখর জলের স্রোত। তার মধ্যে থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে। রাফিদ বলল, মীর, হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে। যদি সেতুটি ভেঙে নিচে পড়ে যায়, নিশ্চিত মৃত্যু। ভুলভাল না বকে, সন্ধ্যা হয়ে আসছে। চল। অশ্বের চিৎকার শোনা যাচ্ছে। আমি আবার অশ্ববের কান্না সহ্য করতে পারি না। পুরনো কাঠের সেতুটি থেকে কর্কশ শব্দ ভেসে আসছে। বাতাসের সাথে সাথে কিছুটা দুলছেও। মীর আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো, রাফিদ পেছনে। ধীর স্থিরভাবে মাঝ বরাবর সেতুটিতে পৌঁছালে রাফিদের পেছনে একটা কাঠ ভেঙে যায়। রাফিদ এবং মীর পেছন ঘুরল। রাফিদ কিছুটা ভয় পেল, কিন্তু মীর ভরসা দিয়ে বলল, কিছু হবে না, ভয় পাস না, চলে আয়। পুনরায় দুজনে হাঁটা শুরু করলো। রাফিদ তখন পেছন থেকে বলল, আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝতেছিস বল? এই, তোকে দেখার আগেই তোর হবু বউ বিধবা হয়ে যাবে, বলে চাপা স্বরে হাসে মীর। রাফিদ বলল, মজা করছিস? আমার কিন্তু সত্যি ভয় হচ্ছে। ভয় না পেয়ে চলে আয়, বলে মীর প্রায় সেতুর শেষ প্রান্তে পৌঁছে যায়। মীর অপর প্রান্তে পৌঁছে যায়। রাফিদ প্রায় সেতুর শেষ সীমানায় পৌঁছে যায়। সেতুর শেষ কাঠ পার হয়ে যেতেই দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায়। রাফিদ তীর্যক আওয়াজ করল। মীর হতভম্ব হয়ে যায়। রাফিদ তখন সেতুর ছেঁড়া দড়িটি ধরে ফেলে। মীর বিস্ময়কর হয়ে উঠল। হঠাৎ যেন মুহূর্তে রাফিদ কাঠ ভেঙে পড়ল। তখন তার পৃথিবীটা যেন উল্টে গেল। বাতাস হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতো কানে বিঁধতে লাগলো। শরীরে ভারহীনতা, যেন কেউ নিচ থেকে টেনে নিয়ে যাচ্ছে রাফিদকে, অথচ তার উপরে ওঠার চেষ্টা। এক সেকেন্ডে মনে হলো সব শেষ। মাথার ভেতর অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটল মীরের। রাফিদ একবার আতঙ্ক নিয়ে নিচে দেখল, জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে, তার অপেক্ষায় আছে। রাফিদ ভয়ে চুপসে গেল। পরিবার, মুখগুলো, অসমাপ্ত কাজ, সব যেন চোখের সামনে ভেসে উঠল। চোখের সামনে আকাশ, গাছ, পাথর সব ঘুরছে। বাতাসে শরীরের আঘাতের ধাক্কা, বুকের ভেতর হাহাকার, আর গলা থেকে চিৎকার আটকে থাকা একটা শব্দ। মীর উপর থেকে হাঁটু মাটিতে রেখে রাফিদের দিকে ঝুঁকে বলল, ভয় পাস না, দড়িটা ধরে রাখ। ঠিক তখনই রাফিদের ধরে রাখা দড়িটি থেকে ছিটিয়ে পড়ার শব্দ এলো। মীর তখন দড়িটি উপর থেকে ধরে নিজের হাত পেঁচিয়ে নিল, কিন্তু তার পক্ষে নিচ থেকে রাফিদকে টেনে ওঠানো সম্ভব নয়। দড়িটি ছিঁড়ে যেতে পারে। মীর কী করবে বুঝে উঠতে পারল না। সন্ধ্যা নেমে আসছে। চারিদিকে কোনো জনমানব নেই। ঝুলে থাকা রাফিদ চেঁচিয়ে বলল, মীর, আমায় টেনে ওঠা। মীর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারছে না। দড়িটিও ছিঁড়ে যাওয়ার উপক্রম। মীরের অশ্ব তখন পেছন থেকে ধ্বনি তুলল। মীর তখন পেছনে ঘুরল, দেখল রাফিদ এবং তার অশ্ব দাঁড়িয়ে আছে। মীর একবার রাফিদের দিকে দেখল, এরপর তার অশ্বের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, অগ্লিন, দড়িটা ছুঁড়ে দে আমার দিকে। অশ্ব অগ্লিন মীরের বাক্য বুঝতে না পারলেও বিপদের আশঙ্কার কণ্ঠস্বর যেন বুঝতে পারল। অগ্লিন শরীরে ঝাঁকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মীরের দিকে ছুঁড়ে ফেলে। মীর দড়িটা রাফিদের দিকে ফেলে বলল, ওটা ধর, আমি টেনে তুলছি। রাফিদ ধরল। এরপর মীর এবং অগ্লিন মিলে কোনোভাবে রাফিদকে টেনে তুলে। রাফিদ উপরে এসে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ে। মীর জোরে জোরে শ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ পর রাফিদ এবং মীরের ক্লান্ত দূর হয়। আজ এই পর্যন্তই। কোনো পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো আপনাদের মাঝে। থ্যাংক ইউ।